বারান্দায় শনশন আওয়াজে বাতাসের আনাগোনা চলছে। কপালের চুলগুলো উড়ে এসে চোখে পড়ছে হৈমন্তীর। বিরক্ত করছে খুব। হৈমন্তীর চোখ পিট পিট করে তাকালো। বিরক্তির সহিত কপালের চুলগুলো কানে গুঁজে নিল। হেমন্ত তখন ব্যগ্র গলায় প্রশ্ন ছুড়ল, আপু কি বলেছি তোমায়? কি বলেছিস? গাছে পানি দিতে জবাব দিল হৈমন্তী, তুষার ভাইয়ার জ্বর হয়েছে, দেখতে যাবা না? না, কেন যাবা না? হৈমন্তী রসপূর্ণ নয়নে চাইল, ধমক দিয়ে উঠল, তোর যাওয়ার হলে যা হেমন্ত, আমাকে বিরক্ত করিস কেন? বলেছি না যাব না। বনের কর্কশ ব্যবহারে ভীষণ মন খারাপ হলো হেমন্তর। ঠোঁট উল্টে কিছুক্ষণ চেয়ে রইল সে। এরপর চলে যেতেই দীর্ঘশ্বাস ফেলল হেমন্তী। কিছু জিনিস চাইলেও করা যায় না, আবার কিছু জিনিসে বেশি লাই দিতে নেই। তুষার আধশোয়া হয়ে শুয়ে আছে বিছানায়, আর চোখে একবার ডান দিকের ছোট একটি টেবিলের দিকে তাকালো সে। প্লেটে ঢাকনা দেওয়া বিরিয়ানি পড়ে আছে সেখানে। হেনা অনেক চেষ্টা করেও খাওয়াতে পারেনি তুষারকে। সারাদিনে একটুখানি জুস আর নাপা খেয়েছে সে। জ্বর এখন কিছুটা কমেছে, 101 ডিগ্রি। ক্ষুধায় পেটে ইঁদুর বেড়াচ্ছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না কিছু। জ্বরের পাশাপাশি মনটাও বেশি আছে বড্ড। আজ বিকালে হেমন্তকে দিয়ে তার জ্বরের খবর হৈমন্তীর কাছে পাঠিয়েছিল সে। ভেবেছিল হৈমন্তী ক্ষণিকের জন্য হলেও তাকে দেখতে আসবে, কিন্তু কই, বিকাল পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত। প্রিয়তমার দেখা যে এখনো মিলল না। তুষার উঠে বসল। টি টেবিল থেকে গ্লাস দিয়ে 2 ঢোক পানি পান করতেই তিক্ত স্বাদে চোখ মুখ কুঁচকে গেল তার। পানি খাওয়ার ইচ্ছেটাই হারিয়ে গেল তৎক্ষণাৎ। সশব্দে গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে বারান্দার দিকে এগুলো। নিস্তব্ধ পরিবেশ, মানুষ তো দূর, চারিদিকে কোনো কাকপক্ষীও দেখা নেই। শীতল বাতাসে মৃদুভাবে কাঁপছে তুষারের শরীর। শীত করছে ভীষণ, কিন্তু রুমে যেতে ইচ্ছে করছে না তার। হৈমন্তীকে এক পলক দেখতে ইচ্ছে করছে, একদম কাছ থেকে, নিবিড়ভাবে। তুষারের চোখ মুদে এলো। স্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে ডাকলো সে, হৈমন্তিকা। এর পরপরই হৈমন্তীর রিনঝিনে কণ্ঠ কানে এলো তার। তুষার, আপনি এখানে? তুষার খুব করে চমকালো কণ্ঠে। কণ্ঠের উৎসের দিকে তাকাতেই দেখতে পেল তার 2-3 হাত নিচে বারান্দায় দাঁড়ানো হেমন্তী বিচলিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে কিছু বলতে না দেখে সে আবার বলল, তুষার, আপনার না জ্বর, না ঘুমিয়ে এই বাতাসে দাঁড়িয়ে আছেন কেন? তুষার বার দুয়েক ক্ষণপলক ফেলল, অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন হেমন্তিকা? মানে? ভ্রু কুঞ্চিত করে বলল হৈমন্তী। তুষার ঢোক গিলল, শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে হৈমন্তীর দিকে গভীর চাহনি মেলে ধরল। এলোমেলো কণ্ঠে আবার আওড়ালো, আপনি এত সুন্দর কেন হৈমন্তিকা? আমার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আপনাকে। ছুঁয়ে দেই। হৈমন্তী ভরকালো, আর্তনাদ করে উঠল। কি সব বলছেন তুষার? মাথা ঠিক আছে? তুষার বাচ্চাদের মতো মাথা দুলিয়ে বলল, আমার মাথা সত্যি ঠিক নেই হৈমন্তিকা। পুরো মস্তিষ্ক জুড়ে শুধু আপনিই বিরাজমান। আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমি। এমন কেন হয়? তুষার একটু থামল, লম্বা একটা নিঃশ্বাস নিয়ে উগ্রতার সঙ্গে আবার বলে উঠল, এত দূরত্ব আমার ভালো লাগছে না হৈমন্তিকা। আপনাকে যখন ইচ্ছে ছুতে পারছি না আমি, আপনার কোলে মাথা রেখে ঘুমাতে পারছি না, আপনার চুলে হাত বুলিয়ে দিতে পারছি না। সব সব কিছু অসহ্য লাগছে আমার। আমরা আমরা কালকে বিয়ে করে ফেলবো হৈমন্তিকা। আপনি বিয়ে করতে না চাইলেও তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। হৈমন্তী বিস্ফোরিত নয়নে চেয়ে আছে তুষারের ফ্যাকাশে মুখশ্রী দেখে। তার যেমন মায়া হচ্ছে, তেমনি তুষারের উদ্ভট কথায় আশ্চর্য হচ্ছে খুব। তার বুঝতে বাকি রইল না তুষার জ্বরের ঘোরে এমন করছে। তুষার,
আপনি অসুস্থ, রুমে গিয়ে রেস্ট নিন। না, আমি তোমাকে ছুঁব। এক মুহূর্তের জন্য বিমূঢ়তায় বাঁক হারা হয়ে গেল হেমন্তী। তুষার এই প্রথম তুমি বলে ডেকেছে তাকে। ডাকটা প্রচণ্ড মিষ্টি লাগলো তার। খানিক জড়তা কিংবা অস্বস্তিতে আড়ষ্ট হয়ে গেল সে। নিমিয়ে যাওয়া কণ্ঠে কঠিন করে বলল, বাজে কথা বাদ দিয়ে রুমে যান তুষার। যাব না, একরোখা উত্তর দিল তুষার। হৈমন্তী আরো বেশ কয়েকবার বলার পরও তুষার শুনল না। হৈমন্তী খেয়াল করল তুষারের শরীর আগের চেয়েও বেশি কাঁপছে এখন। তীর তীর করছে কুষ্ঠজোড়া। হৈমন্তী ছোট্ট নিঃশ্বাস ফেলল, অনুরোধের সুরে বলল, আপনি ঠান্ডায় কাঁপছেন তুষার, প্লিজ রুমে যান, নতুবা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। একা একা রুমে ভালো লাগছে না আমার হৈমন্তিকা, আপনিও আসুন। শুনে হৈমন্তীর নেত্রজোড়া কঠোর থেকে বেরিয়ে আসতে চাইল যেন। তীব্র ঝংকার তুলে ধমক দিয়ে উঠল সে। তুষার! দুর্ভাগ্য হাসল তুষার, ঠোঁটটা খানিক বাঁকিয়ে। হৈমন্তী রেগে চলে যেতে নিলে দ্রুততার সঙ্গে বলে উঠল, আমি সকাল থেকে কিছু খাইনি হৈমন্তিকা। হৈমন্তী না চাইলেও দাঁড়ালো। একবার নিজের রুমে উঁকি দিয়ে দেখল বিছানায় অর্ধেক জায়গা দখলে নিয়ে ঘুমিয়ে আছে হেমন্ত। একটু পর পরই নাক ডাকছে। সে চোখ ফিরিয়ে নিল, একটু নরম হয়ে বলল, কেন খাননি? ভালো লাগে না, তিতা তিতা লাগে। এক পলক তুষারের দিকে তাকালো হৈমন্তী। তুষারের মাদক মেশানো চাহনির সঙ্গে চোখাচোখি হতেই নতজানু হয়ে গেল আবার। তুষারের জন্য তার মায়া হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে ঠিক বুঝতে পারল না। কোনোমতে মিনমিনিয়ে বলল, খেয়ে ঘুমিয়ে পড়ুন তুষার, এখানে দাঁড়িয়ে থাকবেন না। বলে অনেকটা পালিয়ে চলে গেল সে। আর একবারও ফিরে তাকালো না তুষারের পানে। বিকালের আগমন ঘটছে কিছুক্ষণ। ভার্সিটি শেষে মাত্রই বিল্ডিং এর কাছে এসেছে হেমন্তী। রিক্সা থেকে নেমে টাকা দিতে গিয়ে দেখলো তার পাশে শুধু ৫০০ টাকার একটা নোট আছে। রিক্সা চালকের কাছে ভাঙতি নেই, ওদিকে দারোয়ান চাচার কাছেও নেই। বহু খুঁজে ব্যাগের এক কোণে শত ভাঁজ পড়া এক পুরনো ২০ টাকার নোট পেল সে, কিন্তু মাঝখানে একটু খানি ফাটা। রিক্সা চালক নিবে না সেই টাকা। হৈমন্তী অনুরোধ করে বলল, আমার কাছে আর টাকা নেই মামা, এটাই নিন না প্লিজ। রিক্সা চালক আগের মতোই নাকচ করে উঠল, তিনি নেবেনই না ছেঁড়া টাকা। সেই মুহূর্তে তুষারের আগমন ঘটল সেখানে। পরনে তার কুঁচকানো গাঢ় নীল শার্ট, চোখ ঘুমে বুজে আসছে অদ্ভুত গভীরতা নিয়ে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে হৈমন্তিকা? হৈমন্তী কিছু বলার আগেই দারোয়ান চাচা বলে উঠলেন, হৈমন্তী মামুনির কাছে ভাঙতি নাই, আমার কাছেও নাই। তোমার কাছে ভাঙতি হইব তুষার বাপজান। তুষার কিছু না বলে রিক্সা চালকের দিকে তাকালো। আগের গাম্ভীর্য ধরে রেখে প্রশ্ন করল, কত টাকা? রিক্সা চালক জবাব দিল, জি ২০। তুষার বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে ২০ টাকা বের করে দিল। হৈমন্তীর ভালো লাগলো না সেটা। বলল, সমস্যা কি? আপনাকে বলেছি আমার হয়ে টাকা দিতে, দিলেন কেন? হাঁটতে হাঁটতে কথা বলি হৈমন্তিকা। তুষারের ভীষণ শীতল কণ্ঠ। হৈমন্তী কেন যেন মানা করতে পারল না, তুষারের সঙ্গে হাঁটতে লাগলো। তবে মনে মনে ভেবে নিল সে তখনই তুষারের টাকা ফেরত দিয়ে দিবে। তার মতে বড় বোন হিসেবে ছোট ভাইয়ের কাছে ঋণী থাকাটা মোটেও শোভনীয় নয়। হাতে থাকা আধছেড়া ২০ টাকার তুষারের দিকে এগিয়ে দিয়ে সে বলল, এটা আপাতত রাখুন, ভাঙতি পেলে নতুন ২০ টাকা পরে দিয়ে দিব। তুষার আর বোঝা চোখে তাকালো, এটা আমাকে দিচ্ছেন কেন? আমি কারো কাছে ঋণী থাকি না, বিশেষ করে আপনার কাছে তো একদমই না। তুষার মুচকি হাসল। টাকাটা নিতে নিতে বলল, আচ্ছা দিন। পরবর্তীতে আমাদের বিয়ের সময় এই ২০ টাকা দিয়েই আপনার জন্য চুড়ি কিনা যাবে। চুরির টাকা বাঁচিয়ে দিলেন আপনি। শুনে হৈমন্তী শক্ত চোখে তাকালো। এতে খানিক ঝুঁকে আবারও হাসল তুষার। নিজের মাথার পেছনের
চুলে হাত বুলিয়ে প্রশ্ন ছুড়ল, কালকে রাতে কি আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল হেমন্তিকা? আমার ঠিক মনে পড়ছে না। হেমন্তের দৃষ্টি আরো শক্ত হলো। এবার মনে মনে ভয়ঙ্কর একখানা উপাধি দিয়ে দিল তুষারকে, ভীষণ ভয়ঙ্কর।